চাংখারপুল হত্যাকাণ্ড মামলার রায় আজ ২৬শে জানুয়ারি বের হয়েছে। মূল সিদ্ধান্তগুলো হয়েছে এই রায়ে। তার মধ্যে আছে ৩ জনের মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ICT 1 এই রায় ঘোষণা করে এবং ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে আছে সাবেক ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক জয়েন্ট কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক অতিরিক্ত ডেপুটি কমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। এখানে অপর অভিযুক্তদেরকে কম সাজা দিয়েছে, যেমন ৬ বছর, ৪ বছর। এই অংশ নিয়ে প্রসিকিউশনের তরফে উচ্চ রায়ের আবেদন করার পরিকল্পনা করা হয়। মামলাটি মূলত ২০২৪ সালের ৫ই আগস্ট চাংখারপুলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড সম্পর্কিত, যেখানে ৬ জন নিহত হয়েছিল বলে অভিযোগ এসেছে। তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। এই ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। গণ অভ্যুত্থান চলাকালে সারা দেশব্যাপী যে গণহত্যা চালানো হয়েছিল, যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সংগঠিত করা হয়েছিল, তার পার্ট হিসাবে ৫ই আগস্ট ২০২৪ মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় বাংলাদেশের মুক্তিগামী ছাত্র জনতা যখন মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল, এই সময় পুলিশ সেই জায়গায় নির্বিচার গুলি করে ৬ জন শহীদকে হত্যা করে। তার মধ্যে শহীদ শাহরিয়ার খান আনাস, জুনায়েদ সহ ৬ জন শহীদ সেখানে আত্মোৎসর্গ করেছিলেন। এই ঘটনার মামলা হয়েছিল। কমান্ড রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল আল মামুনের শাস্তি হয়েছে আগে। বাকি অংশে যারা গ্রাউন্ডে কাজ করেছিল তাদের বিচারের জন্য আজকে এই মামলাটি ছিল। সেই মামলাতে আজকে আদালত যেটা বলেছেন যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। এই ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি ৩ জন কনস্টেবল, যারা সরাসরি ফিল্ডে থেকে গুলি বর্ষণ করেছিল, যাদের গুলি বর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না, অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে ৬ বছরের, একজন ৪ বছর, বাকি ৩ জন কনস্টেবলকে 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে, যেহেতু একটা অ্যাপিলেট ফোরাম আছে সুপ্রিম কোর্টে, এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা এই মুহূর্তে মনে করছি, যদিও পুরোপুরি রায় পাওয়ার পরে আরও পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমি মনে করি জুলাই অভ্যুত্থানে যেভাবে আমাদের তরতাজা তরুণীরা জীবন দিয়েছেন এবং যারা সরাসরি এখানে গুলি বর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ। এই কাজটা কেন করছি জানেন? আমি আপনার খোলাখালি বলি, দোকান করে রুবেলের চাস্তে হই, দোকান আর একটা দোকান বসে দিয়েছি রুবেল রাব্বিরে দিয়া, সম্ভবত আমি যেটুকু শুনছি, আমি কোনদিন কেউ বলতে পরে। কিন্তু যখন একটা রাত্রে 15 মানুষ সামনে সবাই সামনে আমাকে অপমানি করছি, আমাকে আর কয়েকজন দিয়ে দোকান নিয়ে। অন্যদিকে রুবেল নামে আরেক দোকান মালিকের তত্ত্বাবধানে চলে বেশ কয়েকটি দোকান। প্রক্টোরিয়াল টিম ও ডাকসুর অনুসন্ধান সংক্রান্ত কাজে সর্বমিত্র চাকমা রুবেলের সাথে যোগাযোগ করেছিলেন। এর প্রেক্ষিতে সাদের আশ্রয়ে গড়ে ওঠা দোকানের মালিক ইমরান ছত্রদল নেতা সাদ ও আবিদ আবদুল্লার কাছে রুবেলের নামে অভিযোগ করেন। ইমরান তাদেরকে বলেন রুবেলই ছাত্রদলের চাঁদাবাজির তথ্য ডাকসুকে দিয়েছে। আপনার সাথে কালকে দেখা করছে ওরা? ছাত্রদল নেতা সাদ ও তার সঙ্গী আবিদ আবদুল্লাহ সহ তাদের ছেলেপেলেরা রুবেলের দোকানে হামলা করে। তেল দিয়ে মানুষ মানুষ এই দ্বারা
আছে ঠিক আছে হইছে রাখ হ্যাঁ ওইখানে যখন মানে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রুবেলের দোকানে আগুনও দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে আবিদ ও সাদের লোকজন দোকানটি পুড়িয়ে দেয়। দোকান পুড়িয়ে দেওয়ার সময় তাদেরকে একটি ফোনে কথা বলতে দেখা যায়। ফোন কলে অপর পাশ থেকে বলা হয় পুড়িয়ে দাও। গালাগালি করে এবং বলতে থাকে, তুমি ডাকসুতে গিয়ে কি বলে আসো, আমি আমার দোকান বসাতে পারি না, তুমি বসাও কেমনে। প্রক্টোরিয়াল টিম আগুনে দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের পরিচয় সংগ্রহ করেন। তাদের মধ্যে রয়েছেন বিজয় ৭১ হল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ, জহুরুল হক হলের আবিদ আবদুল্লাহ, রাতুল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ২২-২৩ সেশন, কাউসার মাহমুদ ফার্সি ২২-২৩ সেশন এবং সানি সরকার রাষ্ট্রবিজ্ঞান ২২-২৩ সেশন সহ আরও কয়েকজন। পরবর্তীতে বিষয়টির সুরাহার আশায় ছাত্রদলের কিছু ঊর্ধ্বতন ব্যক্তির সাথে যোগাযোগ করেন দোকান মালিক রুবেল, কিন্তু অভিযোগ রয়েছে বিজয় ৭১ হল ছাত্রদলের নেতা সাদ আবারও তার সঙ্গী আবিদ আবদুল্লাহকে সঙ্গে নিয়ে রুবেলকে ডেকে হুমকি দেন। তাকে বলা হয় আবার দোকান বসালে আবারও আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। এইভাবেই অভিযোগ উঠেছে চাঁদা দিতে রাজি না হলে অথবা চাঁদাবাজির বিরুদ্ধে কোনো তথ্য দিলে ভয়ভীতি, হুমকি এবং জ্বালাও পোড়াওর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোকান দখলের রাজনীতি চলছে। ঘটনার বিচার কি আদৌ হবে, নাকি নীরবতাই হয়ে থাকবে সবচেয়ে বড় অপরাধ আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষাঙ্গনে চলবে চাঁদাবাজি? চাঁদাবাজির যে অভিযোগ এবং যে ঘটনাগুলো দেখানো হলো তার বিরুদ্ধে আসলে ছাত্র দলের বক্তব্যটা কি? ইউনিভার্সিটি আমি আজিমপুরে আমরা চালাইতে যাই, আমাদের না হয় দুই একজন মানুষ চিনে দিই, ছাত্র রাজনীতি করি। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা মানে এখানকার ছাত্র তো সে একটু মেসে থাকে বা বাসা বাড়িতে থাকে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে হলের বাইরে আমার জুরিসডিকশন, কিন্তু আমি সে উত্তরা ইভেন নাটোরে কোন মেয়ের কি হয়েছে, কারণ এগুলো দেখতে হয়। আমি তোমার সাথে একমত যে আমাদের শিক্ষার্থীদের ছাড়াই আনতে আমরা বিভিন্ন জায়গায় যাই, তারপরে আমাদের খুবই সবাই তো রাজনীতি করে না স্যার, আমরা রাজনীতি থেকে আমরা না হয় আমাদের সার্কেল বলে বেড়ে আসতে পারি, বাকিরা কেন এই যে আপনার কিছুর মূল্য হচ্ছে স্যার সকাল বিকাল ভোর রাত গভীর রাতে এই যে সব মবের ব্যবহার করে যে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হলো এবং উদ্দেশ্য প্রণোদিত ভোটের আগে যখন আমরা এখানে গণমাধ্যমের ভাইয়েরা আছে, আমাদের কাছে মনে হয়েছে সারা বাংলাদেশে তরুণদের মধ্যে এবং জনগণের মধ্যে যে ধরনের একটা গণজোয়ার আমাদের সংগঠনের পক্ষে তৈরি হয়েছে, সেটাকে বিতর্কিত করার জন্য কোনো ইস্যু না পেয়ে 2 মাস আগের একটা ইস্যুকে সামনে এনে ছাত্রদলের মাধ্যমে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি তো বলতে পারবেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটা কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। সেখানে গতকালকে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে এবং কিছু ফেক পেজ দ্বারা পুরো বাংলাদেশ আমাদের নেতাকর্মীরা, আমরা যে সংগঠনটা, আমরা যে আদর্শের ভিত্তিতে যে আদর্শ ভিত্তিক সংগঠন শিক্ষার্থীদের মাঝে সচেতন করার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি, সেটা থেকে কালিমা লেপন, এটা তো আমি বুঝতে পারবো না স্যার। হ্যাঁ, এটা তো দিব স্যার। একটি ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজের তকমা দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ভ্রাম্যমান এবং ভাসমান যে সকল দোকান রয়েছে, সেই দোকানগুলো বিশ্ববিদ্যালয়ে কিভাবে পরিচালিত হচ্ছে, কারা পরিচালিত করছে এবং কোন এখতিয়ার বলে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কি ধরনের দৃষ্টিভঙ্গি, তারা এটির ব্যাপারে কি জানে এবং আদেও এটির সাথে কারা কারা জড়িত আছে, সেই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে এসেছিলাম। এবং আরেকটি ব্যাপার, আপনারা 5 আগস্টের পরে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু তথাকথিত শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা, মূল্যবোধ, বিশ্ববিদ্যালয়ের সম্মানকে ধূলিসাৎ করে রাত বেরাতে বিভিন্ন ইস্যু তৈরি করে, মব তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শত গৌরবের ঐতিহ্যের যে প্রিয় বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠকে নানানভাবে কলঙ্কিত করছে, কলুষিত করছে।
এবং সারা বাংলাদেশের বুকে এই বিশ্ববিদ্যালয় আজকে হাস্যরসে পরিণত হয়েছে এবং এটিকে অনেকে খুবই ব্যঙ্গাত্মকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে অনেকে চিড়িয়াখানা বলে অভিহিত করে। এটি আমাদের জন্য লজ্জাজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এখানে রাত বেরাতে সার্কাস চলে, এইভাবে আমাদেরকে অভিহিত করা হয়, যেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরব, যে ঐতিহ্য, সেটিকে বিভিন্নভাবে এই সকল বিতর্কিত শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের যে ইমেজ বাংলাদেশের জনগণের মাঝে রয়েছে সেটি নানানভাবে ভুলুণ্ঠিত করা হয়। সেই সকল ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাৎক্ষণিকভাবে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং আমরা চেয়েছি আজকে রাতের মধ্যে যে এই ঘটনার সাথে কোনো চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা আছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে রাতের মধ্যে সেটি তদন্ত সাপেক্ষে জনসম্মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সেটি প্রকাশ করবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সে যেই হোক না কেন, যত শক্তিধর হোক না কেন, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। এবং আমরা এটিও বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নেতা কিংবা কর্মী যদি কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ঘটনার সাথে জড়িত থাকে, প্রয়োজনে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে কেউ যদি কোনো প্রকার মিথ্যা কল্পিত অভিযোগের ভিত্তিতে কোনো মব তৈরি করার চেষ্টা করে, সেটি বিগত দিনে আমরা যে নীরবভাবে প্রত্যেকটি ঘটনা সহ্য করেছি, আগামী দিনে আমরা কোনো নীরবভাবে কোনো ঘটনা সহ্য করব না। তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ এবং কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব। কেউ যদি চাঁদাবাজি করে, তো চাঁদাবাজি করে কি কেউ ওই যে দোকান ভাঙে ভাই? চাঁদাবাজি করে কি ওপেনলি ভিডিও হচ্ছে, সে দোকান ভাঙবে? আমি শেষ করিনি। তো এটি কি একটা সুস্থ মস্তিষ্কের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে যদি চাঁদাবাজির ইচ্ছা থাকে কোনো দোকান থেকে সে চাঁদা তুলবে, তাহলে ওপেন ভিডিও হচ্ছে, আরও বেশ কয়েকজন রয়েছে এবং খুব থেকে সে ভাঙচুর চালাচ্ছে, এটা কি কখনো হতে পারে? আর 1 মাস আগের ঘটনা, তাহলে কি ইনস্ট্যান্ট সে সময় এই ঘটনাটা কি ভাইরাল হতো না ভাই? তাহলে সামনাসামনি ভাঙবে না, কিন্তু ভাঙলো তো, আমরা তো দেখলাম। সেটার ব্যাখ্যা কিন্তু এই ছাত্র দলের নেতারা দিচ্ছে না। ঘটনাটা আসলে কি? যারা এই দোকানটি ভাঙার সাথে জড়িত, আগুন দিয়ে পুড়িয়ে দিল, এই ভিডিও আমরা দেখলাম, এটার ব্যাখ্যাটা কি? নিয়োগের ক্ষেত্রে তাদের ইন্টারফারেন্স করার জন্য আমরা প্রচেষ্টা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে অনেক বেশি কনসার্ন, আমাদেরকে উদ্বিগ্ন করছে। আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ দিয়েছি। আমি বলতে চাই, যেমন অ্যারাবিক ডিপার্টমেন্টে নিয়োগের কথা ছিল, 13 জানুয়ারি নিয়োগ বোর্ড হয়েছিল, কিন্তু 13 জানুয়ারি যে নিয়োগ বোর্ড হয়েছিল সেই নিয়োগ বোর্ডের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের ভাইবা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য তারা চলে এসেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপন্থী যে দলগুলো আছে তাদের ইন্টারফারেন্সের কারণে সেই ভাইবাটা হইতে দেওয়া হয় নাই। তো এটা এই ধরনের যারা ইন্টারফারেন্স করতেছেন, আমরা বলতে চাই এগুলো করেন না। এগুলো করলে আমরা সব পাবলিশ করে দেব। আমরা কে কি করতেছেন সব জানি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাইরে। সেদিন আমরা বলেছিলাম আমরা এখানে কেউ নেতা না, আমরা হচ্ছে প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা আমাদেরকে ভিপি, জিএস, এজিএস অথবা কোনো সম্পাদক পদ নিয়ে আমরা তাদের সামনে যেতে চাই না। আমরা তাদের একজন ভাই, তাদের একজন প্রতিনিধি হিসাবে আমরা তাদের কাছে যেতে চাই। আমরা চাই শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, আমাদেরকে নিয়ে পর্যালোচনা করবে, আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে এবং আমরা প্রতিনিয়ত তাদের কাছে জবাবদিহি করব। তো সেই জবাবদিহিতার অংশ হিসাবে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়ত আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের কথাগুলো শুনছি এবং আমরা যা করছি তার আপডেটগুলো শিক্ষার্থীদের কাছে দিচ্ছি। আমরা মনে করি শিক্ষার্থীরাই হচ্ছে আমাদের বৈধতা, শিক্ষার্থীরাই হচ্ছে আমাদের বৈধতা। শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, আমাদেরকে পরামর্শ দিবে, আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে এবং তাদের পরামর্শ, তাদের পর্যালোচনা, এই সব কিছুর আলোকেই আমরা আমাদের নিজেদের কাজগুলো আমরা বাস্তবায়ন করব। তো আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, আপনারা জানেন দীর্ঘদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। 19-এ নির্বাচন হয়েছিল, কিন্তু তখন ডাকসু অকার্যকর ছিল এবং এর আগে 90-এ নির্বাচন হয়েছিল। তা আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, এই ডাকসু ভবনটা সবসময় পুরোটাই একটা অকার্যকর অবস্থায় ছিল। এটা ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ব্যবহারের পুরোপুরি অনুপযোগী। তখন এই ডাকসু ভবনটাকে কার্যকর করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দফায় দফায় আমরা বসেছি, গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করেছি এবং তারই ফলশ্রুতিতে আমরা এই অফিসটাকে ব্যবহার উপযোগী করতে পেরেছি এবং এই ব্যবহার উপযোগী করতে আমাদের 1.5 মাস চলে যায়। এখন পর্যন্ত কাজ চলছে। আপনারা যদি 4 মাস হয়ে গেল, আপনারা যদি যান এখন পর্যন্ত দেখতে পাবেন এখানে ডাকসু ভবনের কাজ চলমান আছে। কিন্তু আমরা
গণতান্ত্রিকভাবে আমরা সবসময় আমাদের দাবিটা উত্থাপন করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি এবং আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমরা কাজ করছি। দ্বিতীয়ত, আমাদের যে সবচেয়ে বড় সংকট ছিল, আমাদের বাজেট ছিল না। বিশ্ববিদ্যালয়ের যেহেতু দীর্ঘদিন ধরে ডাকসু অকার্যকর ছিল এবং এটাকে অকার্যকর রাখা হয়েছে, আজকে বিশ্ববিদ্যালয়ে 104 বছর আমরা পার করছি, স্বাধীনতার 5 দশক পার হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি যে প্রতিষ্ঠান, সেটাকে একদম অকার্যকর করে রাখা হয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। তারা চায় না শিক্ষার্থীদের ভয়েসটা এখানে থাকুক, তারা চায় না বিশ্ববিদ্যালয়ের এখানে ট্রান্সপারেন্সি থাকুক, অ্যাকাউন্টেবিলিটি থাকুক এবং এখানে রেসপন্সিবিলিটির ব্যাপারে সবাই কোয়েশ্চেন করুক। তো সেই জায়গায় অকার্যকর করার জন্য যত আয়োজন, সব আয়োজন আমরা দেখতে পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা অসহযোগিতা দেখতে পেয়েছি এবং বিভিন্ন পক্ষ এই শিক্ষার্থীদের প্রতিনিধিরা যেন কাজ করতে না পারে বিভিন্নভাবে তারা আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়েছেন, বিভিন্ন কাজ করেছেন। কিন্তু আমরা সুস্থভাবে আমাদের যে গণতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলন আমরা জারি রেখেছি এবং তারই ফলশ্রুতিতে আমরা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই যারা আছে এবং দেশীয় এবং আন্তর্জাতিক আমাদের যে রিসোর্সগুলো আছে তাদের সাথে আমরা কানেক্ট হয়ে আমরা বাজেটগুলো ম্যানেজ করার চেষ্টা করেছি। এবং এই ক্ষেত্রে আমরা চাইলে আমরা অজুহাত দিতে পারতাম যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে ফান্ড পাচ্ছি না, তা আমরা কাজ করতে পারতেছিলাম, কিন্তু আমরা বসেছিলাম না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেভাবে চাপ দিয়েছি, আমাদের ক্যাপাসিটিতে বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনাই আছে, সরকার এবং বিভিন্ন জায়গায় যে অ্যালামনাইরা আছে, রিসোর্স পার্সনরা আছে, ডোনাররা আছে, আমরা তাদের কাছে গিয়েছি এবং একটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের প্রত্যেকটা কাজ সম্পন্ন হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের মোট প্রায় 225টা কাজ, এই যে আপনাদের কাছে যে আউটলেটে দেওয়া হয়েছে, এখানে আপনারা একদম বিস্তারিত পাবেন। মোট 225টা কাজ আমরা করেছি এবং এটাকে আমরা 33টা ভাগে ভাগ করেছি। কথা তো বলা যেতেই পারে যে এখনো পর্যন্ত গত 1.5 বছরে, অর্থাৎ 24শে জুলাই অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যদি আমরা জামাত ইসলামী এবং তার যে স্টুডেন্ট উইংস, ছাত্র শিবির এবং বিএনপি এবং ছাত্র দলকে তুলনা করি, দুইটা দলকে, তাহলে ছাত্র দল এবং জামাত ইসলামী এগিয়ে থাকবে। তাদের একটাই সমস্যা, তারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চায় এবং ক্ষমতায় গেলে তারা কি করবে সেটা বলা মুশকিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক যে প্রতারণার ইতিহাস এবং যে সংস্কৃতি, সেখান থেকে যদি জামাত ইসলামীকে বিচার করা হয়, তাহলে তারা প্রথম স্থান অধিকার করবে এর থেকে দূরে থাকার কারণে, অর্থাৎ বা ক্ষমতার অপব্যবহার। এই কাজগুলো অন্যান্য দলের তুলনায় তারা যথেষ্ট পরিমাণে কম এবং যথেষ্ট পরিমাণে তারা স্বচ্ছতার পরিচয় দিয়েছে এবং হয়তো সরকারে গেলে তারা দিবে। যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে বিএনপির যে চরিত্র, তাদের রাজনৈতিক যে চরিত্র, প্রথমত তাদের ক্ষমতার উপরে থাকা যে নেতৃবৃন্দ, তাদের যেরকম কোনো নীতি নৈতিকতার বালাই নাই, কোনো আদর্শ ভিত্তিক রাজনীতি নেই, জনগণকে নিয়ে কোনো কথা নাই, কর্মকাণ্ডে জনগণের কোনো অস্তিত্ব নাই। তারপরে তারা সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য নোট অফ ডিসেন্ট দিয়েছে, একের পর এক দিয়ে পুরো পদ্ধতিটাকে জটিল করে ফেলেছে। এবং গত 15 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ জুড়ে তাদের যে কর্মকাণ্ড এবং ইভেন ইলেকশনের প্রচারণা শুরু হওয়ার পরেও যে বিশৃঙ্খলতা তারা দেখাচ্ছে, সবকিছু মিলে এটা এদেশের মানুষের ভাবার কি কোনো কারণ আছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে তারা আসলেই জনগণের পক্ষে কাজ করবে?